আমি সুকেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটিতে আমরা ক্লাস 10 এর জিওগ্রাফির বায়ুমণ্ডল এই অধ্যায়টির উপর একটি বহু চর্চিত এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কী, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এবং বিশ্ব উষ্ণায়ন কী কারণেতে হয় এবং তার যে প্রভাব, সেই প্রভাবগুলো বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেতেই আমরা জেনে নেব যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে ঠিক কী বোঝায়। তো এটা বুঝতে গেলে আমাদের যে জিনিসটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে সূর্য থেকে যে তাপশক্তিটা আসে, সেই তাপশক্তিটা কিভাবে আসে সেই জিনিসটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। অর্থাৎ আমাদের সূর্য থেকে এই যে সৌর রশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল ভেদ করে এসে ভূপৃষ্ঠে পড়ে এবং তার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। অর্থাৎ আমাদের পৃথিবীতে বা পৃথিবীর ভূপৃষ্ঠ যে উত্তপ্ত হয় সেটা কিভাবে হয় না, সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের বায়ুমণ্ডলের যে বায়ু স্তরগুলো রয়েছে বা বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোকে ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তারপরেতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, যে এরপর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ আমাদের পৃথিবীর যে উত্তাপের যে সমতাটা, অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ তাপশক্তি এসে আমাদের পৃথিবীকে উত্তপ্ত করছে, ঠিক সেই পরিমাণ তাপশক্তিও কিন্তু পৃথিবী থেকে পুনরায় আবার বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে। এবং এইটার কারণেতে এই যে আসা এবং ফিরে যাওয়া, এইটা ঠিকঠাকভাবে বজায় থাকে বলেই কিন্তু আমাদের পৃথিবীর যে গড় যে উষ্ণতাটা, সেই উষ্ণতাটা কিন্তু একই রকম থাকে, স্টেবল থাকে। অর্থাৎ এটা বাড়ে না এবং কমে না। অর্থাৎ এই যে তাপশক্তির যে আয় ব্যয় বা এই যে হিট বাজেটটা, এটা কিন্তু পৃথিবীতে মানে যে পরিমাণ সূর্য রশ্মি পৃথিবীতে আসছে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, ঠিক সেই পরিমাণই শক্তি আবার পৃথিবী থেকে বিকিরিত হয়ে পুনরায় আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে এবং যার ফলেতেই কিন্তু আমাদের পৃথিবীতে উত্তাপের সমতাটা কিন্তু বজায় থাকছে। এবং পৃথিবীর যে গড় যে তাপমাত্রাটা, যেটাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়ে থাকে, সেই গড় তাপমাত্রাটা কিন্তু একই রকম থাকছে, বাড়ছে না এবং কমছে না। তাহলে বিশ্ব উষ্ণায়নটা কিভাবে হচ্ছে? বিশ্ব উষ্ণায়নটা শুরুটা হচ্ছে এইখান থেকে। অর্থাৎ আমরা যে মানব সভ্যতা বা মানব জাতি, এই মানুষের কিছু অদূরদর্শী কার্যকলাপের জন্যেতে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, সেই পৃথিবীর বায়ুমণ্ডলেতে উত্তরোত্তর গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ এই সমস্ত গ্যাসগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে তাপকে ধরে রাখতে সাহায্য করে, মানে তাপ শোষণ করে রাখে। এবার যত বেশি এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলেতে মিশতে থাকবে, তত কি হবে না, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যে বিকিরিত তাপশক্তিটা পুনরায় মহাশূন্যেতে বা মহাকাশেতে ফিরছে, সেইটা বাধাপ্রাপ্ত হবে এবং যার কারণেতেই কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল আস্তে আস্তে উত্তপ্ত হবে। কারণ বায়ুমণ্ডলেতে এই গ্রিন হাউস গ্যাসগুলো যত বেশি বাড়বে, তত এই গ্যাসগুলো সেই বিকিরিত তাপশক্তিটাকে শোষণ করে নেবে এবং বায়ুমণ্ডলকে, বিশেষত আমাদের পৃথিবীর যে নিম্ন স্তরের যে বায়ুমণ্ডলের অর্থাৎ ট্রপোস্ফিয়ার যেটাকে আমরা জানি, সেই ট্রপোস্ফিয়ারের মধ্যে বা ট্রপোস্ফিয়ারেতে এই সমস্ত গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে থাকবে। অর্থাৎ যেটাই এখানেতে বলা হয়েছে, দেখো যে মানুষের অবিবেচনা প্রসূত ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণে বেড়েছে এবং এটার ফলেতেই কিন্তু সৌর রশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই গ্রিন হাউস গ্যাসগুলি দ্বারা শোষিত হয় এবং নিম্ন বায়ুমণ্ডলে উষ্ণতা ক্রমশ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে সূর্য থেকে যে আলোক শক্তিটা বা যে তাপশক্তিটা আসে, সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এবার যখন পৃথিবী থেকে এই বিকিরিত তাপশক্তিটা যখন ফেরে, তখন সেটা দীর্ঘ তরঙ্গরূপে ফেরে এবং দীর্ঘ তরঙ্গরূপে ফেরার সময় এই যে নিম্ন বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ার স্তরটা রয়েছে, সেই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যেতে যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো দ্বারা এই তাপশক্তিটার বেশিরভাগ অংশটাই শোষিত হচ্ছে
এবং যার ফলেতে কি হচ্ছে, যে পরিমাণ তাপ শক্তিটা পৃথিবী থেকে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাওয়ার কথা, সেই পরিমাণ তাপ শক্তিটা ফিরতে পারছে না, বায়ুমণ্ডল দ্বারা শোষিত হচ্ছে, বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলো দ্বারা শোষিত হচ্ছে। এবং যার ফলেতেই কিন্তু বায়ুমণ্ডলের তথা ভূপৃষ্ঠের যে উত্তাপ সেটা উত্তরোত্তর বাড়তে থাকছে এবং পৃথিবীর যে গড় যে উত্তাপ, সেই গড় উত্তাপটা আস্তে আস্তে বাড়ছে। তো এটাই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীব্যাপী এই গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার দরুন বায়ুমণ্ডলের বা পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বা পৃথিবীর যে গড় যে তাপমাত্রা সেটা একটু একটু করে বাড়ছে এবং এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এবং এর জন্যে কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিং বা এই বিশ্ব উষ্ণায়ন, এর জন্যে কিন্তু প্রধানত যে দায়ী সেটা হচ্ছে যে এই যে বায়ুমণ্ডলে মিশতে থাকা কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বনের মতন যে সমস্ত গ্রিনহাউস গ্যাস, এই গ্রিনহাউস গ্যাসগুলোই কিন্তু এর জন্য দায়ী। এবং বিশেষত কার্বন ডাই অক্সাইড হচ্ছে সব থেকে বেশি পরিমাণেতে এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এবং এটা আসছে কোথা থেকে এই গ্রিনহাউস গ্যাসগুলো? এই গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু আসছে মূলত মানুষের বিভিন্ন অদূরদর্শী কার্যকলাপের ফলেতে বা মানুষের কিছু কার্যকলাপ, যেরকম জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, এই সমস্ত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলেতেই কিন্তু এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলেতে মিশতে থাকছে। তো আমরা এবারেতে একটা চিত্রের সাহায্যেতে খুব সহজভাবেতে এই যে বিশ্ব উষ্ণায়ন ব্যাপারটাকে একটু বুঝে নেব। তো দেখো এইখানটাতে এইটা হচ্ছে কি আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে সূর্য। তো এই যে সূর্য, এই সূর্য থেকে কি হচ্ছে না শক্তিটা আসছে, যে আলোক শক্তি আসছে, যে এই যে সৌরশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পৃথিবীর এই যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্য রশ্মি বা সূর্যের যে তাপ শক্তি যেটা, সেটা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠতে আসছে এবং বায়ুমণ্ডল তথা পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। এবারেতে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই বিকিরিত তাপের কিছু অংশ আবার মহাশূন্যে ফিরে যায়। যদি না যায় তাহলে কিন্তু আমাদের পৃথিবীর যে উত্তাপের যে সমতাটা সেটা কিন্তু বজায় থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তো এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, অর্থাৎ যে পরিমাণ শক্তি সূর্য থেকে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠতে আসছে এবং পৃথিবীর ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, ঠিক সেই পরিমাণ শক্তি কিন্তু আবার বিকিরিত হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে এবং এর ফলেতেই পৃথিবীর উত্তাপের সমতাটা বজায় আছে এবং পৃথিবীর গড় তাপমাত্রাটাও কিন্তু ঠিকঠাক আছে। কিন্তু এই পৃথিবীর বায়ুমণ্ডলেতে এই গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়তে থাকার কারণেতে যখন এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শক্তিটা মহাশূন্যে যখন বিলীন হতে যায়, তখন কি হয়, এটা বাধাপ্রাপ্ত হয় এবং পুনরায় আবার ভূপৃষ্ঠতে ফিরে আসে এবং এই বেশিরভাগটা এই বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস দ্বারা হচ্ছে শোষিত হয়ে যায়। কারণ এই গ্রিনহাউস গ্যাসগুলো ভীষণ রকমভাবে তাপ শক্তিকে শোষণ করে রাখার ক্ষমতা আছে, যেটা কিনা পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তাপ তথা ভূপৃষ্ঠের উত্তাপকে আবার বাড়িয়ে দিচ্ছে। তো এইভাবেই কিন্তু বিশ্ব উষ্ণায়নটা হয়ে থাকে। তো এবারেতে আমরা জানবো যে এই যে বিশ্ব উষ্ণায়নেতে গ্রিনহাউস যে গ্যাসগুলোর কথা আমরা জানলাম, তো এই গ্রিনহাউস গ্যাসগুলো কিভাবে আমাদের এই বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে থাকে বা কার কি ভূমিকাটা আছে। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, যেটা কিনা বিশ্ব উষ্ণায়নেতে এর ভূমিকা প্রায় 49% বা পুরোপুরি আমি 50% ধরতে পারি। অর্থাৎ অন্যান্য যে সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে সেগুলো সম্মিলিতভাবে যে পরিমাণ বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে থাকে তার একদিকে একটা পুরো অংশই কিন্তু কার্বন ডাই অক্সাইড করে, অর্থাৎ প্রায় 50% বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড এবং এটাই কিন্তু প্রধান গ্রিনহাউস গ্যাস। এবং এটার উৎসটাই কিন্তু হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এবং জীবাশ্ম জ্বালানি বলতে আমরা যেটা কয়লা, পেট্রোলিয়ামের যে দহন যেটা আমরা বুঝি সেইটা। অর্থাৎ যত বেশি আমরা মানব সভ্যতায় জীবাশ্ম জ্বালানি বা এই কয়লা, পেট্রোলিয়ামকে দহন করবে, তত বেশি পরিমাণেতে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলেতে মিশবে এবং তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন বাড়বে। এবং এর সঙ্গে আছে অরণ্য ছেদন, যত বেশি পরিমাণেতে অরণ্য আমরা নিধন করব বা বৃক্ষচ্ছেদন করব, তত কিন্তু বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকবে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে সালোক সংশ্লেষ বলে যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমেতে গাছ কি করে না বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নেয়। তো যত বেশি আমরা গাছ কাটতে থাকবো, তত কার্বন ডাই অক্সাইড যে শোষণ করতো গাছ, সেটার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে এবং বায়ুমণ্ডলেতে উত্তরোত্তর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। এবং কার্বন ডাই অক্সাইড কি করবে না, যে দীর্ঘ তরঙ্গ রূপে যে বিকিরিত তাপটা মহাশূন্যে ভূপৃষ্ঠ থেকে ফিরতে থাকবে,
সেটাকে শোষণ করে নিয়ে বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে থাকবে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তারপরেতে আছে ওজোন। ওজোন গ্যাসটা সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারেতে খুব উল্লেখযোগ্য এই গ্যাসটা হচ্ছে ওজোন গ্যাস। এটা কিন্তু একদিকে যেরকম আমাদের পৃথিবীকে রক্ষা করছে, অর্থাৎ অতি বেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠতে এই রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ভূপৃষ্ঠকে রক্ষা করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার ওজোন কিন্তু গ্রিনহাউস একটা গ্যাস, যেটা কিনা আবার বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। অর্থাৎ প্রায় 13% হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য এই ওজোন গ্যাসটা দায়ী। এবং এই ওজোন গ্যাসটা আসে কোথা থেকে? ওজোন গ্যাস প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে থাকে স্ট্র্যাটোস্ফিয়ারেতে, কিন্তু কৃত্রিমভাবেও ওজোন গ্যাস বায়ুমণ্ডলেতে মিশতে থাকে। প্রাকৃতিকভাবে যে গ্যাসটা স্ট্র্যাটোস্ফিয়ারেতে থাকে সেটা কিন্তু সেই অর্থে কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য অতটা কিন্তু দায়ী নয়, কিন্তু মানুষের কার্যকলাপের ফলেতে যে সমস্ত ওজোন গ্যাসটা তৈরি হয় সেটা কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য যথেষ্ট পরিমাণেতে দায়ী, কারণ সেই গ্যাসটা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারেতে গিয়ে বিশ্ব উষ্ণায়নটা ঘটিয়ে থাকে। এবং সেইটা আসে কোথা থেকে? চিকিৎসার কাজে, ফটোকপি করার যন্ত্র, বায়ু ও জল শোধন করার যন্ত্র প্রভৃতি থেকে কিন্তু ওজোন গ্যাস নির্গত হয়ে থাকে, এবং সেই ওজোন গ্যাসটা কিন্তু ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে উঠে কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে থাকে। অর্থাৎ যে বিকিরিত তাপ শক্তিটা যখন ভূপৃষ্ঠ থেকে ফিরতে থাকে তখন সেটাকে শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তারপরে জলীয় বাষ্প কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটাতে একটা ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু তাপ শোষণ করার একটা ভীষণ রকম ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই যে অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকে, যত বেশি তাপ বাড়বে ততই পৃথিবীর ভূপৃষ্ঠের যে সমস্ত জলভাগ আছে সেই সমস্ত জলভাগ থেকে হচ্ছে কি জল বাষ্পীভূত হয়ে অর্থাৎ জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলেতে মিশতে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে সেই জলীয় বাষ্প কি করবে না, বিকিরিত তাপকে আরো বেশি পরিমাণেতে অ্যাবজর্ব করে বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠের উত্তাপকে আরো বাড়িয়ে দিতে থাকবে। তো জলীয় বাষ্প কিন্তু একটা গ্রিনহাউস গ্যাসের মধ্যে কিন্তু পড়ে। তারপরে আছে মিথেন কোথা থেকে আসছে না, জলা জমি, ধান জমি, জৈব পদার্থের পচন, কয়লা খনি প্রভৃতি জায়গা থেকে, অর্থাৎ জলা জমি, পচনশীল যে সমস্ত অঞ্চল যেগুলো রয়েছে বা জায়গা রয়েছে সেখান থেকে মিথেন গ্যাস বায়ুমণ্ডলেতে মিশতে থাকে। এবং এই মিথেন গ্যাসও কিন্তু প্রায় 18% গ্রিনহাউস যে গ্যাস মিথেন, এই 18% বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তারপরেতে আছে নাইট্রাস অক্সাইড কোথা থেকে আসছে না, যানবাহনের খনিজ তেলের ব্যাপক দহন, দাবানলের উৎস থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় এবং যেটা বায়ুমণ্ডলেতে মিশতে থাকে, এবং প্রায় 6% দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য এই নাইট্রাস অক্সাইড। আর আছে ক্লোরোফ্লুরোকার্বন, এটাও খুব একটা উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাস, যেটা কিনা রেফ্রিজারেটর, হিমঘর বা থেকে নির্গত হয় তরল বা স্প্রে জাতীয় যে সমস্ত প্রসাধনী দ্রব্য যেগুলো রয়েছে সেই সমস্ত থেকেও এই ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু নির্গত হয়ে থাকে। এবং এই ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে থাকে। প্রায় 14% 14% বা 14% হচ্ছে গিয়ে বিশ্ব উষ্ণায়নের জন্য এই ক্লোরোফ্লুরোকার্বন দায়ী। তো এই হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য যে গ্রিনহাউস যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, প্রধান যে সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, সেই গ্রিনহাউস গ্যাসগুলো তাপ শোষণ করে কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে থাকছে, এবং তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কিন্তু সব থেকে বেশি। এটা আমাদের মনে রাখতে হবে যে যত বেশি পরিমাণেতে আমরা অরণ্য ছেদন করব, বৃক্ষ ছেদন করব, এবং জীবাশ্ম জ্বালানির দহন যত আমাদের উত্তরোত্তর বাড়তে থাকবে তত কিন্তু আমাদের এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু বাড়তে থাকবে। এরপরেতে আমরা দেখব যে এই যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, অর্থাৎ এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের ফলেতে কি কি ঘটনা বা কি কি এফেক্টস আমাদের পৃথিবীতে পড়ে। তো দেখো এখানেতে 6টা প্রধান যে এফেক্টস আছে সেটা এখানেতে আমি লিখেছি। অর্থাৎ মেরু অঞ্চলেতে বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন, তারপর সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি, কৃষি পদ্ধতির পরিবর্তন এবং পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য। তো মোটামুটিভাবে এই 6টা প্রধান এফেক্ট বা প্রভাব আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর এতে পড়ে। তো এবারেতে আমরা একে একে এই যে 6টা এফেক্টস আছে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। তো প্রথমেই আমরা আসবো হচ্ছে মেরু অঞ্চলে বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন। যত বেশি বিশ্ব উষ্ণায়ন হবে, অর্থাৎ যত বেশি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকবে, তার তত কি হবে না, মেরু অঞ্চলেতে আমাদের পৃথিবীর যে সুমেরু এবং কুমেরু, এই যে মেরু যে দুটো অঞ্চল রয়েছে সেই অঞ্চলেতে যে বরফ জমে আছে সেই বরফ গলতে থাকবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে তাপ পেলে বরফ গলে যায়, তো সেটা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপর মেরু অঞ্চলের বরফের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। অর্থাৎ যত বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকবে তত মেরু অঞ্চল
এর বরফ গলতে থাকবে, এর সঙ্গে সঙ্গে আমাদের যে পার্বত্য যে হিমবাহ রয়েছে সেই পার্বত্য হিমবাহ কিন্তু গলতে থাকবে। এবং এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু হচ্ছে, এটা একটা ঘটমান একটা প্রক্রিয়া বা একটা সমস্যা বলতে পারো, যেটার মধ্যে থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি। এবং এর নিদর্শন কিন্তু রয়েছে, বিজ্ঞানীরা বিভিন্ন সময়তে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এর নিদর্শন বা এর যে এফেক্ট, সেই এফেক্টগুলো আমাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলেতে কীভাবে মেরু অঞ্চলের বরফ আস্তে আস্তে গলছে এবং পার্বত্য হিমবাহের বরফও আস্তে আস্তে কীভাবে গলছে। তো দেখো এখানেতে বলছে, দেখো যে উত্তর মেরু প্রদেশে পতিত হওয়া এশিয়ার যে উত্তরবাহী নদীগুলি, তাতে বন্যা প্রবণতা বেড়েছে। অর্থাৎ উত্তর মেরুতে মানে সুমেরু অঞ্চলেতে, মানে আর্কটিক রিজিয়ানেতে যে এশিয়া থেকে এশিয়ার যে সমস্ত উত্তরবাহী যে সমস্ত নদীগুলো আছে, সেই সমস্ত নদীগুলোতে বন্যার প্রবণতাটা বেড়ে গেছে। তারপরেতে কি হচ্ছে না, পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফের চাদরের ধারগুলো প্রতি বছর 400 ফুট করে ডুবে যাচ্ছে। তারপরে 1995 সালের জানুয়ারি মাসে দেখা গেছে যে অ্যান্টার্কটিকার লারসান আইস শেলফ গলে গেছে। তারপর 1928 সালের পর আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতে বরফ প্রায় 80% গলেছে। চীনের তিয়েনশান পর্বতের হিমবাহ গত 40 বছরে প্রায় 25% গলে গেছে। এবং আমাদের ভারতের যে গারোয়াল হিমালয় আছে, সেই গারোয়াল হিমালয়ের হিমবাহগুলো রয়েছে, সেই হিমবাহেরও বরফ কিন্তু গলা শুরু হয়েছে। অর্থাৎ আমাদের এই যে বিশ্ব উষ্ণায়নের যে এফেক্টটা, এর এফেক্টটা কিন্তু আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠের ওপরেতে বা পৃথিবীতে কিন্তু পড়ছে প্রতিনিয়ত কিন্তু এটা পড়ছে। এবং এর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এফেক্ট, সেটা হচ্ছে এটাই যে মেরু অঞ্চলে এবং পার্বত্য যে অঞ্চলে যেখানে হিমবাহগুলো রয়েছে, সেই হিমবাহের বরফগুলো কিন্তু আস্তে আস্তে গলতে থাকছে। এবং এরপরে 2 নম্বর যে প্রভাবটা আছে, সেটা হচ্ছে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি। অর্থাৎ সমুদ্রের যে জলপৃষ্ঠ রয়েছে, সেই গড় সমুদ্রের যে জলপৃষ্ঠ, সেটার উচ্চতা বৃদ্ধি হবে। তার কারণ হিমবাহগুলো যত গলবে, অর্থাৎ মেরু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলের হিমবাহগুলো যত বেশি গলতে থাকবে, সেই জলটা কিন্তু সমুদ্রতেই মিশবে। অর্থাৎ মেরু অঞ্চলের হিমবাহগুলো গলে যখন মহাদেশীয় যে হিমবাহগুলো রয়েছে, সেই মহাদেশীয় হিমবাহগুলো যত গলতে থাকবে, তার যে বরফ গলা যে জলটা, সেই জলটা হচ্ছে সমুদ্রতে মিশতে থাকবে। এবং পার্বত্য হিমবাহের যে জলটা, হিমবাহ গলে যে জলটা, সেটা নদী মারফত সমুদ্রতে এসেই কিন্তু মিশবে। এবং তাতেও কিন্তু সমুদ্রের যে গড় যে জলপৃষ্ঠটা আছে, সেই গড় জলপৃষ্ঠ কিন্তু বাড়তে থাকবে। এবং এটার খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হতে চলেছে আগামী দিনে, বা এখনো হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এটা যদি ক্রমবর্ধমান বাড়তে থাকে, তাহলে যেটা হবে কি, যে উপকূলবর্তী যে সমস্ত দেশগুলো আছে বা যে দ্বীপগুলো আছে, সেই সমস্ত দ্বীপ বা উপকূলবর্তী যে সমস্ত দেশ, সেগুলো আস্তে আস্তে কিন্তু জলমগ্ন হয়ে ডুবে যেতে থাকবে। এবং এটা কিন্তু হচ্ছে। অর্থাৎ দেখো, গত 100 বছরে হিমবাহের গলনের ফলে সমুদ্র জলের উচ্চতা প্রায় 10 থেকে 25 সেন্টিমিটার বেড়েছে। আর এই অবস্থায় উপকূলের বেশ কিছু অংশ লবণাক্ত জলে প্লাবিত হবে, তেমনি বেশ কিছু দ্বীপ ও সমুদ্র জলের তলায় ডুবে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সমুদ্রের জল লবণাক্ত, এবং উপকূলবর্তী অঞ্চলগুলো যত আস্তে আস্তে ডুবতে থাকবে, তত কিন্তু সেই অঞ্চল লবণাক্ত জলের প্রকোপে আসার দরুন সেখানের মাটি লবণাক্ত হয়ে যাবে, যেটা কৃষিকাজের পক্ষে সম্পূর্ণ কৃষিকাজ আর হবে না সেখানেতে, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে থাকবে। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে যে উপকূল অঞ্চলে যে সমস্ত অধিবাসী যারা থাকবে, তাদের কিন্তু সম্পূর্ণ গৃহহারা হয়ে পড়বে। এবং তার পাশাপাশি দ্বীপ অঞ্চলগুলোও জলমগ্ন হয়ে গেলে বা ডুবে গেলেও কিন্তু তারাও কিন্তু হচ্ছে আস্তে আস্তে মানে ডুবে যেতে যত থাকবে, তার সেখানকার অধিবাসীরাও কিন্তু মানে বাস্তুহারা হয়ে পড়বে, যেটা কিন্তু একটা বিরাট রকম বড় একটা সমস্যা। এবং তারপরে তো হচ্ছে কি, যে দেখো এখানেতে বলছে যে জলতল 1 মিটার বাড়লে মিশরে 1% ভূমি, নেদারল্যান্ডের 8% ভূমি, বাংলাদেশের 17.5% ভূমি এবং মার্শাল দ্বীপের 80% ভূমি জলের তলায় চলে যাবে। তো এগুলো বিজ্ঞানীরা বিভিন্ন সময়তে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। ইভেন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও যে সুন্দরবন অঞ্চল রয়েছে, সেই সুন্দরবন অঞ্চলে বহু দ্বীপ আছে বা অঞ্চল থাকবে, যেগুলো কিন্তু পুরোপুরি জলের তলায় কিন্তু ডুবে যাবে। কারণ এগুলো উপকূলবর্তী অঞ্চলেতে রয়েছে। যত বেশি সমুদ্রের যে গড়, যে সমুদ্র জলপৃষ্ঠ, যেটা যত বেশি বাড়তে থাকবে, তত আস্তে আস্তে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু জলের তলায় চলে যাবে। এবং সেখানকার অধিবাসীরা কিন্তু বিরাট রকম একটা সমস্যায় পড়বে, কারণ তারা সম্পূর্ণরূপে বাস্তুহারা হয়ে পড়বে। এটাও কিন্তু একটা বড় সমস্যা, যেটা এই বিশ্ব উষ্ণায়ন থেকে জন্ম নেবে বা এখনো নিচ্ছে।
এই প্রক্রিয়াটা তো ঘটছে। এবং আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রকোপেতে কিন্তু ডুবেই গেছে। এর পরেতে আসছে কি না অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, অর্থাৎ বৃষ্টিপাত, যেটা আর কি অধঃক্ষেপণের যেটা প্রধান যে রূপ সেটা হচ্ছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কিন্তু পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ কি না এখানেতে দেখো বলছে যে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে পূর্বে বৃষ্টিপাতের বেশিরভাগটাই ঘটতো শৈলক্ষেপ পদ্ধতিতে, এখন বৃষ্টিপাত মূলত নিম্নচাপজনিত ঘূর্ণপাতের ফলেই ঘটে। অর্থাৎ এটাও কিন্তু একটা বিশ্ব উষ্ণায়নের প্রভাব, অর্থাৎ বৃষ্টিপাতের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলোতে। তার সঙ্গে সঙ্গে দেখো উত্তর গোলার্ধে আর্দ্র অঞ্চলগুলিতে আর্দ্রতা বাড়ছে এবং শুষ্ক অঞ্চলগুলিতে মানে পরপর শুষ্কতা বাড়ছে। এটাও কিন্তু বিশ্ব উষ্ণায়নের আর একটা এফেক্ট কিন্তু পড়ছে, অর্থাৎ আর্দ্র অঞ্চল আরও বেশি উষ্ণ হওয়ার দরুন সেগুলোর আর্দ্রতা আরও বাড়তে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে শুষ্ক অঞ্চলগুলো আরও বেশি শুষ্ক হয়ে পড়ছে আর্দ্রতা না থাকার কারণেতে। এবং বিশ্ব উষ্ণায়নেতে দূষকের মাত্রা বায়ুমণ্ডলে বেড়ে গিয়ে অম্ল বৃষ্টির পরিমাণ বাড়ছে, অর্থাৎ বায়ু দূষকের বায়ু যে সমস্ত পদার্থগুলো যেরকম এই যে কার্বন ডাই অক্সাইড আছে বা নাইট্রাস অক্সাইড আছে, এই সমস্ত বা ক্লোরোফ্লোরো কার্বন, এই ধরনের যে সমস্ত পদার্থগুলো এগুলো কিন্তু যে শুধু যে গ্রিন হাউস গ্যাস হিসেবে বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে থাকে তা কিন্তু নয়, এর আবার বায়ু দূষণও করে থাকে। বায়ুর যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটাকে কিন্তু নষ্ট করে দিতে থাকে আস্তে আস্তে। এবং এই যে নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইড কিন্তু বৃষ্টির জলের সঙ্গে কিন্তু মানে দ্রবীভূত হয়ে বা বিক্রিয়া করে কিন্তু নাইট্রিক অ্যাসিডেতে পরিণত হয়। নাইট্রাস অক্সাইডে সালফার ডাই অক্সাইড আছে, এগুলো সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে মানে কোনো জায়গাতে যদি বেশি পরিমাণেতে এই ধরনের অক্সাইডগুলো সালফার ডাই অক্সাইড বা নাইট্রাস অক্সাইড যদি বায়ুমণ্ডলেতে থাকে, বিশেষত শিল্প অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়, সেখানেতে কী হয় যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জলের সঙ্গে এই নাইট্রাস অক্সাইড সালফার ডাই অক্সাইডগুলো মিশে যায় এবং মিশে গিয়ে দ্রবীভূত হয়ে কী করে না নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের সৃষ্টি করে এবং বৃষ্টির জলের সঙ্গে সেগুলো হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠেতে পড়ে, গাছের ওপরেতে পড়ে, তখন কিন্তু মানে সেই অ্যাসিডের মতন কিন্তু সেই জায়গাগুলোকে পুড়িয়ে দেয় বা নষ্ট করে দেয়, যেটাকেই কিন্তু অম্লবৃষ্টি বলে। এটাও কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলেতে অনেক ক্ষেত্রে ঘটে থাকে। এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে যে শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ যে কৃষিকাজ, সেই কৃষিকাজের উপরেতেও কিন্তু বিশ্ব উষ্ণায়নের বিরাট প্রভাব পড়তে থাকবে। যেরকম দেখো উত্তাপ বাড়লে যে গাছের যে সালোক সংশ্লেষের মাত্রাটা বাড়তে থাকে এবং যার ফলে গাছের যে উৎপাদন ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো অতিরিক্ত যদি উষ্ণতা বাড়তে থাকে, অর্থাৎ গাছের সহ্য সীমার বাইরেতে যদি উষ্ণতা হয়ে যায় তখন কি করে যে গাছ যে ফসল যে উৎপাদনটা সেই ফসল উৎপাদনটা কিন্তু সম্পূর্ণ মানে বন্ধ হয়ে যায় গাছের। তো এটাও কিন্তু একটা বড় প্রভাব এই শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি। তারপরে কৃষি পদ্ধতির পরিবর্তন, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের আরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে যে কৃষি উৎপাদন যে পদ্ধতি সেই পদ্ধতির পরিবর্তন ঘটবে আস্তে আস্তে। এবং দেখো যেটা বলছে যে শুষ্কতা বাড়ায় খরা সহ্যকারী ফসলের চাষ না করে তৃণের চাষ ও পশুপালন করা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলোতে আর্দ্রতা কম, শুষ্কতা বেশি, খরা হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেখানেতে কৃষকরা কী করছে খরা সহ্যকারী ফসল কিন্তু চাষ করছে না, কারণ সেটা চাষ করলে তাদের লস হবে বেশি, সেই জন্য তারা কী করছে তৃণের চাষ করছে এবং আস্তে আস্তে তারা কী করছে না পশুপালনের দিকে ঝুঁকছে। অর্থাৎ তাদের যে গতানুগতিক যে কৃষি কাজ করার যে মানে জীবিকাটা সেটা কিন্তু তারা আস্তে আস্তে পরিবর্তন করে তারা কিন্তু পশুপালনের দিকে কিন্তু ঝুঁকছে, যেটা কিন্তু খুবই মানে ভয়ঙ্কর হবে, কারণ কৃষক যদি চাষ না করে তাহলে খাদ্যের যোগানটা কিন্তু আসবে না। তারপরেতে দেখো বলছে যে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কৃষিজ ফসলের বদলে ভেরি নির্মাণ করে মাছের চাষ করা হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাত যদি হতে থাকে বিশ্ব উষ্ণায়নের ফলেতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক জায়গাতে বেড়ে গেছে, যে কারণেতে কি হচ্ছে না বন্যা সৃষ্টি হচ্ছে, ফসল ডুবে যাচ্ছে। তো সেই জন্যে কৃষকরা করছে কি যে কৃষিকাজটা না করে তাদের কৃষি জমিগুলোতে মাছের ভেরি বা ফিশারি তৈরি করে মাছ চাষ করছে, এটাও কিন্তু খুবই মানে চিন্তার বিষয়। এবং তার দেখো যে এরকম রয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে গ্রীষ্মে উৎপন্ন হওয়া বোরো ধানের চাষ করা হচ্ছে, অর্থাৎ যেহেতু সারা বছরই একটা উষ্ণ ভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য যে ধানের যে বিভিন্ন যে প্রজাতিগুলো আছে যেরকম আমন ধান, আউশ ধান
বা এই বড় এই যে ধানের যে অন্যান্য যেসব প্রজাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষ হচ্ছে না, যেহেতু সারা বছরই একটা উষ্ণতা বা একটা গ্রীষ্মকাল বিরাজ করার মতন বিরাজ করছে বিশ্ব উষ্ণায়নের দরুন। সেই জন্যে এই যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব যে সমস্ত দেশগুলোতে, মানে এশিয়ার এই অঞ্চলগুলোতে যেখানেতে ধানের চাষটা বেশি হয়, সেখানেতে উষ্ণতাটা বেড়ে যাওয়ার দরুন কী করছে যে বোরো ধানের চাষটা বেশি করা হচ্ছে, যার ফলে অন্যান্য যে সমস্ত ধানের যে চাষগুলো হয় সেই চাষের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে দেখো বলছে যে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাওয়ায় ব্যাপক কৃষির জায়গায় মিশ্র কৃষির দিকে ঝোঁক বাড়ছে। অর্থাৎ কৃষক আস্তে আস্তে করছে কি, যে ফসল উৎপাদন তো করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে করছে কি যে অন্য কোনো জীবিকা নির্বাহের দিকে ঝুঁকছে, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে সে পশুপালনের দিকেও ঝুঁকছে, অর্থাৎ মিশ্র কৃষির দিকে ঝোঁকটা বাড়তে থাকছে। তো এটাও কিন্তু মানে হচ্ছে, অর্থাৎ এই যে কৃষি পদ্ধতির পরিবর্তন কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের ফলেতে কিন্তু ঘটছে। আর সব শেষে হচ্ছে যে পৃথিবীতে আগত বিকিরিত তাপের বৈষম্য, অর্থাৎ আমাদের যে পৃথিবীতে যে সৌরশক্তিটা আসছে এবং যে সৌরশক্তিটা ফিরে যাচ্ছে, অর্থাৎ যেই কারণেতে আমাদের পৃথিবীর উত্তাপের যে সমতাটা সেটা বজায় থাকছে, তাতে কিন্তু একটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের দরুন। তো কী হচ্ছে যে এই যে গ্রিনহাউস গ্যাস ও দূষক পদার্থগুলো বায়ুমণ্ডলেতে উপস্থিত থাকায় ক্ষুদ্র তরঙ্গে আগত সৌর রশ্মি পরিমাণে কমছে, অর্থাৎ যে পরিমাণ সৌর রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের পৃথিবীতে আসার কথা সেটা কিন্তু আসছে না। অর্থাৎ এই গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুমণ্ডল ভেদ করে সূর্য রশ্মিকে ক্ষুদ্র তরঙ্গ রূপে যে আমাদের পৃথিবীতে যে পড়বে বা ভূপৃষ্ঠের উপরেতে আসবে সেটাতেও কিন্তু বাধা দিচ্ছে, অর্থাৎ আগত সৌর বিকিরণের পরিমাণটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। আবার কি করছে দেখো, যে গ্রিনহাউস গ্যাস পার্থিব রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দিয়ে নিম্ন বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়াচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলো কি করছে, যে যখন ফিরছে, অর্থাৎ বিকিরিত তাপটা ভূপৃষ্ঠ থেকে তাপ যখন বিকিরিত হয়ে মহাশূন্যে আবার ফিরছে, তখন সেই ফিরতি তাপ শক্তিটাকেও কিন্তু মহাশূন্যে ফিরে যেতে বাধা দিচ্ছে। এবং নিম্ন বায়ুমণ্ডলেতে ট্রপোস্ফিয়ারেতে যেহেতু এই গ্রিনহাউস গ্যাসগুলো যেহেতু উপস্থিত রয়েছে, তারা কি করছে, ওই তাপ শক্তিটাকে শোষণ করে রাখছে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে আরও বেশি, এবং তথা ভূপৃষ্ঠকেও, যেটা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলোর ভূমিকাটা দেখো, মানে একটা দ্বৈত ভূমিকা হিসেবে কাজ করছে। একদিকে যেরকম পৃথিবীতে আগত সৌর বিকিরণের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু আবার বিশ্ব উষ্ণায়নও ঘটাচ্ছে, তাপ শোষণ করে আবার বিশ্ব উষ্ণায়নও কিন্তু ঘটিয়ে থাকছে। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।